বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, মাদক বিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা অনন্তপুর যুব সমাজের মাদক বিরোধী আয়োজনে অনন্তপুর গ্রামের সর্বস্তরের জনগণ ও মাদক নির্মূল কমিটি। আসলে যখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ যখন মাদকের নেশায় মত্ত, জীবন ধ্বংসকারী এমন একটি নেশা পান করে যারা সমাজকে ক্ষতিগ্রস্ত করছে এবং নিজেকে ঠেলে দিয়েছে ধ্বংসের পথে, ঠিক সেই মুহূর্তে অনন্তপুর গ্রামের সর্বসাধারণের আজকের আয়োজন অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য এবং তারা যে উদ্যোগ নিয়েছে আমরা তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতি উদ্যোগের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে বসা পল্লী চিকিৎসক জনাব ডক্টর মাহবুবুর রহমান এবং আমাদের মাঝে উপস্থিত আছেন 14 নম্বর চত্রা ইউনিয়নের অত্যন্ত আলোচিত মানুষ, সিনিয়র শিক্ষক চত্রা উচ্চ বিদ্যালয় এবং মাদক বিরোধী ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি জনাব জাকারিয়া আহমেদ বুলেট আমাদের মাঝে বসা এবং আমাদের মাঝে আছেন খায়রুজ্জামান কোষাধ্যক্ষ, মাদক বিরোধী ঐক্য পরিষদের সম্মানিত কোষাধ্যক্ষ আমাদের মাঝে বসা এবং আমার সামনে বসা আজকের এই মহৎ উদ্যোগের প্রাণ আমাদের সর্বসাধারণ সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আজকের এই মাদক নির্মূল কমিটির সম্মানিত সভাপতিকে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সভাপতি ডক্টর মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম। আর অন্যান্য জাতি ভেদে শুভেচ্ছা। উপস্থিত আজকে আমাদের প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং চত্রা মাদক বিরোধী ঐক্য পরিষদের সম্মানিত আহ্বায়ক, আমাদের আর উপস্থিত আছেন আমাদের আরেকজন শিক্ষক এবং গ্রামবাসী সহ উপজাতি পাড়ার যারা আছেন সবাইকে আবারও আমি সালাম এবং ধর্মভেদে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে কিছু কথা বলার জন্য বা আলোচনা করার জন্য আজকের এই আয়োজন, এই অনুষ্ঠানটার আয়োজন করছিলাম। যাই হোক, উপস্থিতির সংখ্যা যদিও বা কম হয়, আমাদেরকে কম থেকেই বেশি করতে হবে, সেই লক্ষ্য নিয়েই আজকে দুটি কথা বলবো। সকলেই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা হলো, আমি খুব ব্যথিত যখন আমি এই রোডটা ব্যবহার করি। আমি কিন্তু সবাই জানেন যে আমার যে পেশাটা সেটা হচ্ছে প্রত্যেকটা রোডে রোডে প্রত্যেকটা গ্রামে ঢুকাই যাচ্ছে আমার পেশা। সমস্ত ইউনিয়নটা যে দৃশ্য, কিন্তু উপজাতি পাড়ায় ঢুকলে তার ভিন্ন দৃশ্য। এটা আমার চোখে লাগে এবং এটা আমার খুব ব্যথিত করে। যার জন্যেই আজকের এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা, যেখানে আমরা এখানে লেখছি যে মাদক বিরোধী আলোচনা করব আমরা, এবং তার একটা সুরাহা যেভাবে একটা ভালোর দিকে যাওয়া যায় সেটা চিন্তা করব। এটার জন্যই আজকের এই আলোচনাটা। হয়তো অনেকেই ভয় করে বা অনেকেই বিভিন্ন চিন্তা করে উপস্থিত হয়নি, হয়তো মনে করছে যে আজকে গেলে ওখানে ধরে মনে হয় আমাদেরকে হাত পা বেঁধে আজকে মাস শুরু করে দেবে। আসলে এই ধরনের কোনো চিন্তা করে আমরা আসিনি এখানে। আমরা আছি যে আমার দেখা জিনিসগুলা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যখন এই উপজাতি পাড়াগুলায় ঢুকি
ছোট ছোট বাচ্চারা এই যে পলিথিনের ঠোঙ্গাগুলাতে একটু করে মনে হয় লাগিয়ে থাকে, সেগুলো নিয়ে যখন এরকম করে খায় তখন দেখে আমার খুবই আমি মর্মাহত হই যে এই বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তারা কি করতেছে? এই পরিত্যক্ত মদগুলা তারা সেবন করতেছে। একে তো মদ খাওয়া হারাম, ইসলাম ধর্মের দৃষ্টিতে স্বাস্থ্যগতভাবে নিষিদ্ধ, স্বাস্থ্যের ক্ষতি করে। আবার সেগুলো পরিত্যক্ত মদ, টোঙ্গাগুলা নিয়ে তারা এরকম করে থাকাচ্ছে। তাহলে আমরা কিরকম একটা অভিভাবক, এই বাচ্চাগুলা এরকম সেবন করতেছে, আমরা নীরবে দিনের পর দিন সেগুলো সহ্য করে যাচ্ছি। এবং আমি বলবো তাদেরকে আরো শিক্ষা দিচ্ছি। যেখানে মানুষ এখন চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, বিভিন্ন গবেষণামূলক কাজ করতেছে, আমরা সেখানে সেই শিক্ষায় না গিয়ে আমরা কি করতেছি? নেশায় আসক্ত হচ্ছি, নেশা নিয়ে পড়ে আছি। আর এইভাবে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে কে এটাকে তাড়াতে আসবে, এরকমও বলতেছি। কে তাড়াতে আসবে? ক্ষতি তো তোমার, পাশাপাশি আরো মানুষের হচ্ছে সমস্যায়। আজকে এই যে উপস্থিতি অনেক বেশি হতো যদি সবাই এর সাথে জড়িত না থাকতো, অধিকাংশ মানুষ যদি জড়িত না থাকতো তাহলে সবাই আসতো। আসলে অল্প মানুষ যদি হতো তাদেরকে সহজে আজকের মিটিংয়েই তাদেরকে ঠিক করে নেওয়া যেত। কিন্তু দেখা যাচ্ছে যে সর্ব অঙ্গে ঘা, আমরা মলম লাগাই কোথায়? পরিস্থিতি সেই রকম। আমাকে দুইজন অতিথি ওয়াদা করছিলেন যে আমরা উপস্থিতি থাকবো এই আপনাদের উপজাতির মধ্যে। এখন আমাকে ফোন করে বলছে যে সম্ভব না, আমরাও তো খাই। তাহলে আমরা আসলে কাজটা কোথা থেকে শুরু করব এটাই বুঝতেছি না। যে কাজটা করতেছেন এখন, এই যে মদ্য পান করে বিক্রি করতেছেন, এটা কি খুব ভালো কাজ? যারা এখানে উপস্থিত আছেন একটু কথা বলেন, সাহেব সহ, এটা কি খুব ভালো কাজ? এটা কি উপকার করতেছে না ক্ষতি করতেছে? তাহলে যদি ক্ষতি করে তাহলে এখান থেকে বাইরে হয়ে আসা দরকার কি না? দরকার। আজকে যারা যে প্রজন্মটা আছেন, দুনিয়ার যারা, আজ থেকে যদি আমরা 2000 সালের আগের চিন্তাগুলো করি, এই গ্রামের দিকে যদি তাকাই, অনেক 2000 সালের আগের দিকে মানজেরাম যেমন সাহেবের বাপ, আমার মনে হয় এই ধরনের নেশা করতো না। আমরা যাকে বয়ার বলতাম, অর্থাৎ ভূতের বাপ, সে ছাড়া মনে হয় অনন্তপুর গ্রামের পাগার তোলার কাজটা আর কেউ করেনি। এখন এখানে হাত তোলেন তো, হাফ কেজি চালের ভাত কেউ খেতে পারেন? আর উপজাতি কিষান 5টা নিলে 2.5 কেজি চালই পাক করা লাগছে। এটা কি মিথ্যা কথা বললাম? তাহলে কি রকম মরদ হলে হাফ কেজি চালের ভাত খাওয়া সম্ভব? এখন 1 পোয়া চালের ভাত খাওয়ার মতো উপজাতি মনে হয় আমার দেখাতে মনে হয় নেই। আচ্ছা, কেউ খেতে পারবেন? হাত উঠান তো দেখি, কেউ 1 পোয়া চালের ভাত? তাহলে নাই। তো ওই সাঁওতাল নামটা নিয়েই তো আছেন নাকি? তাহলে খাওয়াটা কোথায় গেল? এখন খাওয়াটা গেল কোথায়? তাহলে নিজেরা নিজেদেরকে ধ্বংস করতেছেন আস্তে 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 আস্তে, তিলে 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 আজকে এই পর্যায়ে এসে গেছেন। তাহলে এখান থেকে উত্তরণ ঘটানো দরকার কি না? তাহলে দরকার যদি হয়, তরুণদেরকে আওয়াজ তুলতে হবে যে আমাদের ভবিষ্যৎ আছে। তোমরা যদি আমাদের সাথে হাতে হাত মিলাও তাহলে এখান থেকে বাহির হয়ে আসা সম্ভব। তোমরা যারা তরুণ আছো, কয়জন আছো এখানে? পড়াশোনা করতেছো কয়জন? হাই স্কুল লেভেলে বা প্রাইমারি থেকে হাই স্কুল আছো কেউ এখানে উপস্থিত? কলেজ? কলেজে আছে মতিলাল? হ্যাঁ, ভুলে গেছি। আচ্ছা, কলেজে আছে। এখান থেকে বাইর হওয়া দরকার কি না? দরকার। তাহলে এখান থেকে আন্দোলনটা কিন্তু অন্য কেউ করে দেবে না, তোদেরকে নিজেদেরকেই এখান থেকে শুরু করতে হবে। আমরা তোদের সাথে আছি। করা যাবে? তাহলে বাইর হয়ে আসতে হবে, কাউকে ভয় পাওয়া যাবে না। কারণ এটা কি, এরা যারা করতেছে তারা কি ন্যায় কাজ করতেছে না অন্যায় কাজ করতেছে? অন্যায় কাজ যদি করে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো দরকার কি না? তাহলে অবশ্যই দাঁড়ানো দরকার।
তুই কি চাচ্ছিস না যে তোর পরের যে প্রজন্মগুলো আসুক তারা মাদক মুক্ত হয়ে আসুক? তাহলে চাইলে কাজ করতে হবে। আজকে থাকে আমরা আছি ইনশাল্লাহ, আমি আছি, আমরা আছি, সবাই আছি, আমরা এখানকার পাড়ার যত লোক আছি আমরা আছি তোদের সাথে। তোরা যদি এখন থেকে আন্দোলনে আসিস, যখন যেটা সহযোগিতা করা দরকার আমরা করবো ইনশাল্লাহ। কিন্তু তোদেরকে তোমরা যারা যে কয়জন অন্তত ঠিকঠাক আছো, হয়তো 100% না থাকলেও 90% ঠিকঠাক আছেন যারা, তারা রুখে দাঁড়াও। এখনই সময় এখান থেকে বাহির হওয়ার, এখান থেকে বাহির হতেই হবে। ভালো কিছু করতে গেলে, নতুন প্রজন্মকে একটা জায়গা করে দিতে গেলে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, এগুলো মুক্ত রাখতেই হবে। আর মাদক মুক্ত ছাড়া মাথার ব্রেন তো কখনো ঠিক থাকবে না। মাদক মুক্ত ছাড়া ভালো পড়ালেখা করা কি সম্ভব? খেলাধুলা করা সম্ভব? একটা যে কোনো খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তার ড্রপ টেস্ট করা হয়, সেই টেস্টে যদি ধরা পড়ে তাকে কি আর নামতে দেবে? তাহলে কি আমাদের এটা খাওয়া যাবে? খাওয়া যাবে না, ব্যবসা করা যাবে না, কাউকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে আজকে দেখা যাচ্ছে তোদের সংখ্যা কম, ঠিক আছে নাকি? খারাপ ভুল বললাম নাকি? তোরা যে কয়জন এখন পর্যন্ত হয়তো এর মধ্যে যে মাদকটা উঠে যাক, তাদের সংখ্যা কম না বেশি? সংখ্যা কম। তাহলে এই কম থেকে বেশি করার চেষ্টা করা লাগবে, যে আমরা যারা খাবো না, খাচ্ছি না, এবং যারা খাচ্ছে তাদেরকে ভালোর মাধ্যমে এই সংখ্যাটা বেশি করতে হবে। এই কাজটা করা যাবে কিনা? এখানে যারা আছেন সবাইকে কথা বলতে হবে। যারা এখানে ব্যবসা করেন তাদেরকে ব্যবসাটা ছেড়ে দিতে হবে, যারা খাচ্ছেন তাদেরকে খাওয়াও ছেড়ে দিতে হবে। এটাই হিসাব। আজ থেকে 2000 সালের আগের কথাই বলবো, তখন কি এই ব্যবসাটা ছিল? এলওএস ছিল? সাহেব ছিল? ছিল না। তাহলে তখন কি এই গ্রামটার ভালো ছিল না এখন ভালো আছে? আগে ভালো ছিল। তাহলে এখন যদি খারাপ হয়ে থাকে তাহলে আমাদেরকে পূর্বের অবস্থানে যেতে হবে। এটাই হিসাব। এই হিসাব করেই সামনের দিকে এগোতে হবে। আর যারা যারা নিজেও যদি তোমরা কেউ এখনো ব্যবসা করে থাকেন, আমি মনে করি আজ থেকে শপথ নেওয়া দরকার যে আমি ব্যবসা করব না, ব্যবসার সাথে জড়িত থাকবো না, এখানে কাউকে ব্যবসা করতেও দেব না। এই শপথটা নেওয়া যাবে কিনা? আমরা এই জন্যই আছি যে এই আলোচনাটা করব, সবার সাথে শেয়ার করব। সবাইকে ক্ষতিকর দিকটা যদি আমরা নিজেরাও জানেন, আমরা কি জানাবো? নিজেরা জানেন না যে এটা ক্ষতি? সবাই জানি যে এটা ক্ষতি। তাহলে ক্ষতির থেকে আমাদেরকে বাহির হতে হবে। বাহির হতে গেলে উৎপাদন বন্ধ করতে হবে। উৎপাদন বন্ধ করলে অলরেডি নতুন প্রজন্ম খাওয়া বন্ধ করবে, না থাকলে খাবে কি? আমি বারবার করি যে একই খায় তোরা চারা বড় জীবন করে হারিয়ে ফেলালে। ওই কথাটাই আমি উদাহরণস্বরূপ দিলাম যে আগের লোকগুলা হাফ কেজি চালের ভাত খাইতো, আর এখন এক পোয়া খাবে সেরকম কোন প্লেয়ার এখানে নাই, কোন লোক এখানে নাই। যাই হোক, আমরা এখানে আমাদের স্যার আছে, স্যার হচ্ছে চতরায়, ওখানে একটা মাদক নির্মূল কমিটি আছে, তার প্রধান হচ্ছে স্যার। স্যার কথা বলবে। মাসুদ আছে এখানে, আমাদের আরো একজন শিক্ষক আছেন, উনি কথা বলবেন। আমি আর না বাড়াইয়ে আমি সবাইকে আহ্বান করব যে আমরা মাদককে না বলবো, আমরা মাদক খাবো না, তৈরি করব না, এর সাথে কোনো সম্পৃক্ত রাখবো না। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপাতত বিরতিতে যাচ্ছি, আবার পরে কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেলেক দাও ওই সেলেক ডাক দাও, সেলেক সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে শুভেচ্ছা
বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি মাদক নির্মূল কমিটির অন্যতম সদস্য জনাব খুরশেদ আলম ভাইকে। সম্মানিত আমাদের অনন্তপুর গ্রামের জনগণ, আপনাদের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অন্য ধর্মজাতি ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে মাদক বিরোধী এটা কিন্তু আপনাদের আর আমাদের এটা কিন্তু একার নয়, এটা কিন্তু সবার জন্যই এই সমস্যাটা, সবারই কিন্তু এটা ভাইরাস। এই ভাইরাস মুক্ত করতে গেলে আপনাদেরকে এবং আমাদেরকে একতাবদ্ধ হইতে হবে। যদি করে আমরা হই তাহলে কিন্তু এই মাদক বিরোধী আন্দোলন করা আমাদের সফলতা অর্জন করতে পারবো বলে আমি মনে করি। তো মূলত কথা হলো আমরা সকলেই মিলে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করবো। আপনাদের কিন্তু কেউ যদি কোনো হুমকি থামকি দেয় সেটা আমাদের কাছে জানাবা, আমরা আপনাদেরকে নিয়ে আমরা তার মোকাবেলা করতে কী করা লাগে সেটা আমরা করবো ইনশাআল্লাহ। তো আমি আর বেশি কিছু বলবো না, আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতি উদ্যোগের জন্য গ্রামবাসীকে আবার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ছাত্র দলের সদস্য এবং মাদক নির্মূল কমিটির অন্যতম সদস্য জনাব শাকিলকে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাদক বিরোধী কমিটির সকল সদস্যবৃন্দ এবং আদিবাসী পাড়ার আদিবাসী সবার প্রতি রইল আদাব এবং মুসলমানের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা এই মাদক যে নিয়ন্ত্রণ এটা আমরা সহজেই শেষ করতে পারবো না, ধীরে ধীরে পর্যায়ক্রমে যেতে হবে। কারণ যারা আমাদের এখানে আদিবাসী আছে তা আমরা কিন্তু আদিবাসী মনে করি না, আমরা মনে করি যে আমাদেরই অংশ তারাও একজন। কারোর সঙ্গে আমরা কিন্তু খারাপ ব্যবহার বা আচরণ, আমাদের গ্রামে যেরকম চাচা বা চাচি এইরকম করে সম্বন্ধ করে ডাকি, আমরা কিন্তু তাদেরকেও ডাকি। বিশেষ করে একটা জিনিস আপনাদেরকে উপলব্ধি করা দরকার, যারা আমাদের অনন্তপুর আদিবাসী আছেন, যেরকম হচ্ছে কিষ্টুর ছেলে স্বপন, ওই কিন্তু বিদেশ গেছে অলরেডি। হয়তো আদিবাসীর মুখ হয়তো ওই উজ্জ্বল করতে পারে, কারণ এই যে নুন নেবী দাদা ছেলে আলামিন সেদিনকে আমাকে মেসেঞ্জার হচ্ছে আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ছবি পাঠিয়ে দিল, অত ছবি পাঠিয়ে দিল, কয় বাবা আমি তো এক নিয়ে যাচ্ছি, হয়তো আদিবাসী পাড়ার মুখটা উজ্জ্বল করতে পারে। আমি উদাহরণ আহ্বান জানাবো যারা আদিবাসী আছেন তারা এরকম করে আপনাদের ছেলে মানুষ করবেন, যার সুন্দরভাবে আপনাদেরও তার দেখা দেখি আপনারাও মানুষ হবেন আমি মনে করি। আর আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন এই কাজটা সফলভাবে সম্মত করতে পারি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি এই গ্রামের আদিবাসী পল্লীর মন্ডল জনাব সাহেব টুডু, সাহেব মার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়োজনে অনন্তপুর
নির্মূল মাদক নির্মূল কমিটি, এখানে উপস্থিত আমাদের মাঝে বুলেট স্যার, আরো ওনার পাশে দাঁড়ানো বসা উনি আমাদের শিক্ষক, এখানে উপস্থিত মাহবুবুর রহমান, আরো মান্যগণ্য ব্যক্তিবর্গকে সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন। তো যাই হোক, আসলেই আমি মনে করি আমরা তো জাতিতে সাঁওতাল এবং এটা খাওয়াটা হলো আমাদের যে কোনো তিথি পর্বে, এবং এই যে ব্যবসা করাটা বা ডেইলি দিন খাওয়া, এটা আমার পক্ষে মনে হয় খুবই খারাপ। এবং আমাদের এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চারা এটা মদ্যপান করা, তো আমাদের সমাজকে কিন্তু আমরা এই কাঠামোগুলো যদি আমরা সঠিক মতো না দেখি বা না ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা মারা পড়ে যাব। এখানে ইদানিং না হলেও 15 থেকে 20টা লোক মারা গেছে এই অনন্তপুরে। এত লোক মারা গেছে যা স্বপ্নে ধারণা করা যায় না। অবশ্যই মাল খায় মরছে। কেন মরছে জানেন? একটা লোক মনে করেন যে প্রতিদিন 1-1.5 কেজি করে মদ খাইছে। খাওয়ার পরে মনে করেন যে ওনারা ধীরে 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 ওদের মনে করেন যে একেবারেই মনে করেন যে নার্ভাস হওয়ার পরে ওরা যাই হোক আস্তে আস্তে করে ওষুধেও কাজ করে না। হ্যাঁ, আসলে আমি মনে করি এটা খুবই আমাদের দুর্বলতা। আর এই দুর্বলতাটাকে যদি আমরা স্বাবলম্বন না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতের যে পোলাপান গুলো আছে সবগুলাই মারা পড়ে যাবে। কারণ এটা যতই ধর্মের মধ্যে থাকুক না কে, তবে মনে করেন যে যে কোনো তিথি পর্বে আমরা খাইতে পারবো। তবে আমরা যদি ডেইলি দিন যদি খাই, এটা কিন্তু আমাদের হিসাবের বাইরে চলে যাবে। তো যাই হোক, আমি বেশি কিছু বক্তব্য করবো না বাবা, কারণ আমাদের বা আমরা সবাই মিলে যদি এটা উদ্যোগ নেই যে এটার থেকে আমরা বের হয়ে আসি, এটাই আমার বড় ধরনের আশা আকাঙ্ক্ষা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। খোদা হাফেজ। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি মাদক বিরোধী ঐক্য পরিষদের সম্মানিত কোষাধ্যক্ষ, যাত্রা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক বিরোধী আলোচনা সভা ও আলোচনামূলক প্রচারণার সম্মানিত সভাপতি, আয়োজনে অনন্তপুর গ্রামের সর্বস্তরের জনগণ ও মাদক বিরোধী সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার হঠাৎ করেই আসা এখানে, আর আমি তো 95 সালে চট্টগ্রাম হাই স্কুলে পড়ছি। আগে এই জাতিদের সাথে আমি মিশি নাই। পরবর্তীতে দীর্ঘদিন চাকরির সুবাদে এখানে আমার থাকা, এবং আমি আমার জীবনে বহু ছাত্র দেখেছি উপজাতির মধ্যে, যে তারা এতদূর গেছে। যেমন মানুয়েল আছে আমার ছাত্র, তারপরে শান্তনী টুডু, এ আছে আমার এক শিক্ষিকা। এইভাবে দেখছি যে এর মধ্যে আবার কিছু কিছু নষ্ট হয়ে গেছে, অনেক ছেলে নষ্ট হয়েছে। ওই টিকরিয়াপাড়ার এক ছাত্র ওই মাদক গ্রহণ করতো ছোট থেকেই, সুখে সুখে মারা গেছে। অনেক ছাত্র উন্নতি করছে এবং অনেক ছাত্র শেষে হয়ে গেছে। এটা আমাদের কিছু না, আমরা ইসলাম ধর্মের, আপনারা হচ্ছে উপজাতি, আপনাদের খাওয়া এটা হয়তো জায়েজ আছে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে
একজন বলে গেল যে আপনাদের একেবারে নির্মূল করা সম্ভব না, কিন্তু আপনাদের চিন্তা করতে হবে যে আমার ছেলে, আমার আশেপাশের ছোট ছোট বাচ্চাগুলো যে এই মাদকাসক্ত হয়ে আসতেছে, হয়তো প্রথমে বিড়ি খাচ্ছে, তারপরে ওই যে সভাপতি সাহেব বললেন যে ঠোঙ্গাগুলো চুষে চুষে খায়, এটা কিন্তু ওরা ধীরে ধীরে মাদকে আসক্ত হবে। তাহলে ওই বাচ্চাগুলো লেখাপড়া যখন করবে তখন তো লেখাপড়া করতে পারবে না। অনেক ছেলে উন্নতি করছে, অনেক ছেলে ধ্বংস হয়ে গেছে, আপনাদেরই ক্ষতিটা হবে। আমাদের ছেলেগুলো ক্ষতি হবে কোনটা, যে বাইরে থেকে এসে এসে আপনাদের এলাকা ঢুকে হয়তো ওই মাদক নেবে। তো এখানে আমাদের ক্ষতি, এলাকার ক্ষতি, পরিবেশের ক্ষতি, এটা যাতে ধীরে ধীরে শেষ হয়ে যায়। ব্যবসাগুলো বন্ধ করে দেন, আপনারা সহযোগিতা করলে ধীরে ধীরে হয়তো ব্যবসাগুলো কমে যাবে। একবারে নির্মূল করা সম্ভব নয়, কিছুই সম্ভব নয়। প্রেশার দিয়ে কিছুই করা যাবে না, জোর করলে ভাঙিয়ে যাবে, হয়তো দ্বন্দ্ব বেড়ে যাবে, শত্রু হবে। এটা না করে সবাই একটু সচেতন হয়ে এই জিনিসটা নির্মূল করার চিন্তা ভাবনা করে, তাহলেই আমরা উন্নতি করতে পারবো। আমাদের বাচ্চা কাচ্চা মানুষ হবে এবং পরিবেশ ভালো হবে, এলাকার সবার আপনাদেরই সুবিধা হবে, আমাদের কিছু না। আজকে এখানে কোনো বিশেষ সালিশ না, এটা শুধু সচেতনা করা এবং এলাকা যাতে ভালো হয়, এইভাবে যাতে আমরা ভালোভাবে বসবাস করে থাকতে পারি, এই কামনা করেই এই উদ্যোগটা নিয়েছে। খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। তো আমাদের কতরায় তো মাদক বিরোধী ঐক্য পরিষদ আছে, এটাও এটারই অংশ বলা যায়। আমরাও আছি, সহযোগিতা যদি প্রয়োজন হয় সভাপতির সাথে যোগাযোগ করে, ইউনিয়ন পরিষদের সাথে, ইউনিয়ন পরিষদও আছে আমাদের সাথে, থানা আছে। একবারেই সম্ভব নয়, আপনারা একটু সহযোগিতা করলে ধীরে ধীরে নির্মূল করা সম্ভব হবে এবং বাচ্চা কাচ্চা মানুষ হবে। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই কথা বল। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহৎ উদ্যোগের সম্মানিত সভাপতি এবং পত্রগ্রামের যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমার আবার প্রাণ ঢালা অভিনন্দন। এখানে আদিবাসী পল্লী ভাইয়েরা রয়েছেন, তাদের প্রতি নমস্কার। সম্মানিত উপস্থিতি, আজকের এই ক্রান্তিকাল আমরা চেয়েছিলাম সমাজ, ব্যক্তি থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্র যে উদ্যোগ নিয়েছে, এই মানুষের জীবন ধ্বংসকারী, সম্পদ ধ্বংসকারী নেশাকে সমূলে ধ্বংস করে সমাজকে সুস্থ করে রাষ্ট্রকে মাদক মুক্ত করা, তারই অংশ হিসেবে আজকের এই অনন্তপুরের আদিবাসী পল্লীতে আমাদের বসা। যে আসলে যে উদ্যোগটা নিয়েছেন, আসলে এটা কি মাহবুব ডাক্তারের নিজের? বলেন তো, সে নিজে বাঁচার জন্য কি এটা করছে? হাজারো টাকার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে এখানে বুলেট স্যার এসেছেন, কেন এসেছেন? ওনার জন্যে? বলেন তো দেখি। ওনার জন্যও আসি নাই, আমিও আসি নাই, আমরা এসেছি আপনাদের জন্য, আমাদের সন্তানদের জন্য। আমি আপনার একটা বাস্তব উদাহরণ দিয়ে বলতেছি, আদিবাসী সম্প্রদায়ের কিন্তু অনেক সম্পদ ছিল না? আমি কিন্তু জানি এবং দেখছি অনেক সম্পদ ছিল, আজকে কেন নাই? তাদের মাদক কিন্তু এই সম্পদ হারানোর পিছে কিন্তু অন্যতম কারণ। সেটা আমি শুনেছি যে আদিবাসী এই সম্প্রদায় যারই কাছে জমি বিক্রি করুক বা কিছু করুক, হয়তো দেখা গেল 1 বিঘা সে কওলাদারে 1 বিঘা নিল, ওনার যখন নিয়ে যায় রেজিস্ট্রি অফিসে, ওনাক মালটাল খাওয়াইয়া রেজিস্ট্রি অফিসে নিয়ে যা বলে যে দেওয়ানি একই কর নয়, নিল 1 বিঘা, ওখানে যা ওনার মুখ দিয়ে বের করলো একই কর। তাহলে কি হলো এটা? তাহলে কি হলো? এটা কিন্তু আপনাকে কি করলো? এটাকে আপনাকে এই নিশাই কিন্তু আপনাকে কিন্তু ধ্বংস করলো। যদি আপনি এটা থেকে বাঁচতেন, আপনাকে কি ঠকাতে পারতো?
কেউ কিন্তু পারতো না। আজকে আপনার সন্তানকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, সবাই দেখে না, দেখে না? আপনার সন্তানকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, কারণ মাহবুব ভাই ডাক্তারি করতেছে, অর্থ ইনকাম করতেছে, অনেক মাস্টারি করতেছে, কেউ মনে করেন যে ব্যারিস্টার হচ্ছে, জজ হচ্ছে। আপনার সন্তান এটা হোক না, কেউ চায় না নাকি? সবাই কিন্তু চায়। কিন্তু এই মাদক নামের যে বিষাক্ত ছোবল আপনার আমার সন্তানকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে, এটা কি আমাদের সন্তানদেরকে ধ্বংস করুক? এটা কি আপনারা চান? চাই না, আমরা কেউ চাই না। আমরা মাদকের স্পটগুলো চিহ্নিত করেছি, কোথায় কোথায় মাদক তৈরি হয়, কোথা থেকে কোন বাড়ি থেকে বিক্রি হয়, কে সেবন করে, এগুলো আমরা নোট করেছি। তাই আজকের এই আদিবাসী পল্লী থেকে আমি বলবো যে আদিবাসীদের কিন্তু একটা ট্রেডিশন আছে, ঐতিহ্য আছে, তারা এটা খায়, বিয়ে, বিভিন্ন তিথি পার্বণে, হ্যাঁ, এটা আপনারা করতে পারেন। কিন্তু আপনারা বিক্রি করে আমাকে বিপদগামী করবেন, আমার সন্তানের জীবনকে নষ্ট করে দেবেন, এটা আমরা মেনে নেব। আপনারা খান, আপনারা খান, আপনাদের বিয়ে বিভিন্ন পার্বণে আপনারা খান, আমরা এটা মেনে নেব। কিন্তু আপনারা নিয়ে বিক্রি করে আমাকে বিপদগামী করবেন, রাষ্ট্রকে বিপদগামী করবেন, আপনারা সাবধান থাকেন। কারণ রাষ্ট্র ব্যবস্থা নিয়েছে। আমরা ওসি মহোদয়ের সাথে কথা বলেছি, আমাদের দায়িত্বপ্রাপ্ত এসআইদের সাথে কথা বলেছি, তারা বলেছে আপনারা শুধু চিহ্নিত করে দেন, আমরা এই দায়িত্বটুকুই পালন করব। আমরা প্রশাসনের কাছে আমরা আমাদের তথ্য দেব, কারা খায়, কারা বিক্রি করে। তাই আমি অনুরোধ করব, নিজে বাঁচেন, সমাজকে বাঁচান, দেশকে বাঁচান। আসুন আমরা নিজেদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো আমরা সংশোধন করি, নিজের সংশোধন হয় এবং অপরকে, সমাজকে সংশোধন করে একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য আসুন আমরা সকলেই সহযোগিতা করি। এমন একটি রাষ্ট্র, এমন একটি সমাজ আমরা গড়ব যেখানে সমাজের সকলের উন্নয়ন হবে, সকলের উন্নয়ন হবে, উন্নতি হবে। সকলেই আমরা হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলে সামনের দিকে এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আগামীতে মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি মাদক বিরোধী ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, চত্রার আলোচিত মানুষ জনাব জাকারিয়া আহমেদ বুলেট। জনাব জাকারিয়া আহমেদ বুলেট স্যারকে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে মাদক বিরোধী আলোচনা সভা এবং সচেতনতামূলক পুনরালোচনা, সম্মানিত সভাপতি, আজকে আসলে আয়োজক যেটা দেখলাম আমি, মাদক নির্মূল কমিটি এবং অনন্তপুর গ্রামবাসী, এটা খুবই সুন্দর একটা বিষয় হয়েছে যে আপনারা নিজেরাই উদ্যোগ নিয়েছেন যে আমাদের এই এলাকাটা, এই অনন্তপুর গ্রামটা আমরা মাদক মুক্ত রাখবো। এটা খুবই সুন্দর উদ্যোগ, আপনাদেরকে আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আসলে এইভাবে ধীরে ধীরে পুরো দেশটাও এক সময় মাদক মুক্ত করা সম্ভব, কিন্তু নিজেকে আগে সংশোধন হইতে হবে। ইদানিং বর্তমানে বাংলাদেশে ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের রোগী প্রচুর। আমরা মুসলমান, আমাদের জন্য গরুর মাংস খাওয়া হালাল, আমরা খাই, কিন্তু যখন ডাক্তার বলে আপনি তো হাই প্রেশারের রোগী, তা আপনার গরুর মাংসটা কিন্তু খাওয়া যাবে না, তখন কিন্তু সে আর ওইটা খায় না। আবার যারা ডায়াবেটিসের রোগী, ডাক্তার বলছে যে আপনার চিনি খাওয়া যাবে না, আপনি কি তিতে চা খাচ্ছেন চিনি ছাড়া? চিনি ছাড়া সব খাবার খাচ্ছে, কারণ মৃত্যু ভয়, এটা খাইলে আমার ডায়াবেটিস বাড়বে, হঠাৎ আমার মৃত্যু হবে। গরুর মাংস বেশি খাইলে আমার কি হবে, প্রেশার বাড়বে, হঠাৎ আমার হার্ট অ্যাটাক হইতে পারে। সেইটা আপনার এই উপজাতি সম্প্রদায় আপনাদের জন্য হালাল, মাদকটা হালাল, কিন্তু এই রকম আপনাকে ভাবতে হবে যে এটা কি মাত্রায় আমাকে খাইতে হবে, মাত্রাটা বুঝতে হবে। আমার দেখায় আমি দেখেছি, নাম বলবো না, আমাদের চত্রাহাটে অনেক, এক সময় আমি যখন ছোট ছিলাম অনেককে দেখেছি প্রকাশ্য মদ খাইতো মাঝে মাঝে, হাটের দিন করে বিশেষ করে।
তো তাদের সবগুলো লোক খুব অল্প বয়সে মারা গেছে। এর মধ্যে মুসলমান সম্প্রদায় ছিল, হিন্দু সম্প্রদায় ছিল, এবং এখানেও আমি শুনলাম বা ইতিপূর্বেও দেখেছি আপনাদের উপজাতির মধ্যে অনেকে মারা গেছে অল্প বয়সে। এখন অনেকের একটা ধারণা আছে বা আমাদের ধর্ম মতেও আছে যে হায়াত মুক্ত আল্লাহর হাতে, হায়াত ফুরেছে মারা গেছে, মদের দোষ। আসলে বাস্তবতা হলো হায়াত মত অবশ্যই আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ এটা কন্ট্রোল করে। একদম আজকে জন্ম হবে 80 বছর পরে যা তুমি মারা যাবা এইটা ফিক্সড না, আল্লাহ হায়াত মতটা কন্ট্রোল করে। এর প্রমাণ আমি দেব। প্রমাণটা হলো বর্তমান জাপান, সারা বিশ্বের মধ্যে জাপানে কিন্তু মুসলমানের সংখ্যা খুব কম, এরা বেশিরভাগ সম্ভবত বৌদ্ধ অবলম্বন, এবং সারা পৃথিবীতে সবচেয়ে গড় আয়ু বেশি এনাদের। তাহলে যারা আল্লাহর নাম নেয় না, আল্লাহকে ডাকে না, তো তাদেরকে আল্লাহ এত হায়াত বেশি দিল কেন? মুসলিম কান্ট্রি সৌদি আরব, মুসলিম কান্ট্রি আমাদের বাংলাদেশ, তা আল্লাহ এদেরকে হায়াত বেশি না দিয়ে জাপানিদেরকে কেন দিল? তাদের খাদ্য অভ্যাস দিয়েছে, তাদের শরীর চর্চা দিয়েছে, তারা নিজেদেরকে চিনতে পেরেছে, নিজের শরীর কিভাবে ঠিক রাখতে হবে, কি করলে দীর্ঘদিন বাঁচা যাবে সেটা তারা করে। তো সেই কারণে আমাদের সচেতনতা বলতে কি, আমি বাঁচবো। এই যে এখানে অনেক এক্সাম্পল হলো, এরকম আমি ছোটবেলা থেকেই শুনছি যে অনেক মুসলমানরা অনেক উপজাতিদেরকে চালাকি করে জমি জমা নেয়, মদ খাওয়ায় জমি নেয়, মদ খাওয়ার জন্য যা বলে আজকে কিছু দাও, একটু একটু করে টাকা নিয়ে নিয়ে দেখা গেল যে 1 বিঘের জায়গা 10 শতকের টাকা নিয়ে 1 বিঘা নামে করে দিয়ে দিল, হিসেবও তারা রাখে না। এরকম অনেক ঘটনা আমি শুনেছি। তো এখন অনেকটা সচেতনতা এই উপজাতিদের মধ্যে অলরেডি চলে আসছে, আগের মতো অবস্থা আসলে নাই। কিন্তু আমাদেরকে এই মাদক বিষয়টা আর একটু সচেতন হইতে হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে এই খায়রুজ্জামান স্যার বললো, কি বললো, উনি দেখেছে উপজাতির মধ্যে কিছু কিছু ছেলে মেয়ে খুব ভালো পর্যায়ে গেছে। লক্ষ্য করে দেখবেন এনারা মাদক সেবী না, হয়তো খাইলেও 2-1 দিন যেহেতু ধর্মে আছে খাইতে পারে, কিন্তু রেগুলার না। তো কারা উপরের দিকে যাইতে পারতেছে না? যারা এটার সাথে জড়িত। আমি অনেক লেবারকে দেখেছি হঠাৎ করে কাজ করতে করতে হঠাৎ দেখি সে আসেনি, কি হয়েছে, ওই সে কিছু টাকা পয়সা পাইছে, আজ কিছু মালটাল খেয়ে পড়ে আছে, 2-3 দিন আরো কাজ করবে না। তো এই দেখেন, আমাদেরকে প্ল্যান করতে হবে, তো ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে। হলো আজকে 2000 টাকা ইনকাম হলো, 2000 টাকা আপনি একটু ফুর্তি আনন্দ করে সাময়িক ভালো লাগার জন্য শেষ করে কালকের খাওয়াটা নষ্ট করে ফেললেন। এই জন্য আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। আপনারা কি মনে করেন, পরিহার করা দরকার? তো একটু আগে সভাপতি সাহেব প্রথম বক্তব্যে বললেন যে অনেকে দুইজন নাকি তাকে বলেছে যে আমরা সেবন করি, আমরা কেন ওখানে যাব? আপনাদেরকেই তো আসতে হবে আগে। সেবন করি ঠিক আছে, সেবন করেন ঠিক আছে, কিন্তু আপনি চাচ্ছেন এটা বিরোধিতা। আপনি সেবন করেন অল টাইম, 24 ঘন্টা খান, এমন কোন পিতা বের হবে তার সন্তানটাও 24 ঘন্টা মাদক খান? হবে কি? একজন চেন স্মোকার নিয়মিত ধূমপান করে, দিনে তার 2-4 প্যাকেট ছাড়া চলে না, সে কোনোদিন চাবে তার সন্তানটা এই সিগারেটটা খাক? কখনো না। তার মানে বোঝা যাচ্ছে যে আমি হয়তো বকে গেছি, খারাপ হয়েছি, কিন্তু সংশোধন হই, আমার ছেলেটা সংশোধন হোক, আমার প্রতিবেশীটা সংশোধন হোক। আমি ছোটবেলায়, আপনারা হয়তো জানেন, আমাদের চত্রাহাটে যারা মুরব্বী আছে তারা জানবে, প্রতি হাটে জুয়া খেলা হইতো। আমার বাসা তো বন্ধরই, আমি মাঝে মাঝে খেলা দেখতে যাই। তো একটা লোক ছিল, নাম বলবো না, সে ওই জুয়া খেলতো। আমি এখন ছেলে মানুষ, চিপাচাপি দিয়ে যখনই মাথাটা আমার ভেতরে যাইতো, আমাকে দেখতো, সঙ্গে সঙ্গে সে উঠতো, উঠে পিছন পাশে আমাকে ধরে নিয়ে এসে সাইডে এসে বলতো, বাবা তুমি কেন এখানে, তোমার তো এখানে মানায় না, তোমার তো এখানে আসা যাবে না। অথচ দেখেন সে জুয়া খেলতেছে, সে তো চাইতে পারতো যে আর একজন জুয়েরু বাড়ুক, কিন্তু তার ভিতর কি মনুষ্যত্ব কাজ করছে? এই বাচ্চা ছেলেটা এই জুয়া খেলবে, এই বাচ্চা ছেলেটা এগুলোতে আসলে তো নষ্ট হয়ে যাবে। আমি নষ্ট হয়েছি, আমার সন্তানটার সাথে বা আমার এলাকার ছেলেগুলো নষ্ট। আমাদের এই মানসিকতা লালন করতে হবে। আমি যতটুকু ধ্বংস হয়েছি,
আমি নিজে ভালো হওয়ার চেষ্টা করব এবং এই প্রক্রিয়াতে যেন আমার সন্তান বা পাড়া প্রতিবেশী কোনো ক্রমেই না আসে। আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানটাকে ভালো করার। আমাদেরকে ওসি বারবার বলতেছে আপনাদের এলাকায় কোথায় কোথায় হয় এখানে নাম বলেন, কে কে খায় কে কে ব্যবসা করে এখানে নাম বলেন। প্রয়োজন বোধে আমরা 15 বার যাবো সপ্তাহে, আমরা এই যাবতে একজনের নামও বলি। কার নাম বলবো? আমার কথা হচ্ছে এখানে যারা ব্যবসা করে, যারা মদ খায়, যারা এর সাথে জড়িত, তারা আমারই ভাই, আমারই প্রতিবেশী। আমরা আগে চেষ্টা করে দেখি, যখন দেখবো যে আর তাকে সংশোধন করা সম্ভব হচ্ছেই না, আলোচনা করে পরামর্শ করে, তবে আলোচনা না করে যার সাথে প্রয়োজন মতো তাকে বলবো এবার সংশোধন হলে না হলে কিন্তু পুলিশে দেবো। আমরা ফাইনালি তার সাথে এই জাতীয় কথা না বলে তার নামটা আমরা উপরে পাঠাবো। কারণ আসলে মারপিট করে কোনো সংশোধন হয় না। একজন অভিভাবক আমার পাশাপাশি ছিল, সে তার ছেলেটা এত দুষ্ট, তার দুষ্টামো রোধ করতে তাকে খুঁটির সঙ্গে লটকায়া পর্যন্ত পিটছে বহুদিন, শেষ পর্যন্ত ছেলেটাকে মানুষ করতে পারে, যা হবার তাই হয়ে গেছে। তো আসলে কঠিন শাসন করে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। যখন কেউ অন্তর থেকে চাবে যে আমার এটা চলবে না, এইটা আমার সম্ভব না, এটা বর্জন করতে হবে, তখনই সেটা নির্মূল সম্ভব। তাছাড়া মানুষ এসে জোর জবরদস্তি করে যে এটাকে রোধ করবে, এটা কিন্তু আসলে সম্ভবপর নয়। যার ফলে আমার চাওয়াটা হলো যারা এগুলোর সাথে জড়িত তাদের অন্তরে বিধুক যে আমাকে এখান থেকে দূরে সরে আসতে হবে, আমার দ্বারা এটা করা যাবে না। এখন এই আপনাদের মাঝে কেউ কেউ হয়তো এমনও হইতে পারে এই ব্যবসার সাথে এতভাবে জড়িত হয়ে গেছেন যে হয়তো সংসার চলতেছে, এটা দিয়ে বাদ দিয়ে দেন, সংসার আল্লাহ চালাবে। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়, বাচ্চা একটা কথা শুনতেছে না, নিয়মিত মদ খাচ্ছে, বিভিন্ন কিছু করতেছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, মাহবুব আছে, তার সাথে আলোচনা করবেন, পরামর্শ করবেন যে এই ছেলেটাকে কিভাবে ঠিক করা যায়। কেউ ব্যবসা করতেছেন, ব্যবসায় চাপ যাচ্ছে বা ছাড়তে পারতেছেন না, মানুষের অত্যাচার, আপনাকে ছাড়তে দিবে না। এই মানুষগুলো যারা এটার সাথে ভালোভাবে জড়িত তারা কিন্তু সহজে ছাড়তে দিবে না। 2 টাকার জিনিস 10 টাকা দিয়ে খাবে, লোভ দেখাবে, কিন্তু এই লোভে যাওয়া যাবে না। এই লোভে গেলে আমরা আছি কি জন্য? আমার ব্যক্তিগত স্বার্থ কিন্তু আছে। স্বার্থটা কি? এই সমাজে আমার ছেলে চলাফেরা করে, এই সমাজে আমার ভাস্তে চলাফেরা করে, এই সমাজে আমার হয়তো নাতিপুতি চলাফেরা করবে, এই সমাজে আমার প্রতিবেশী চলাফেরা করবে, তারাও না কখনো কখনো এটার সঙ্গে জড়িত হইতে পারে। তাহলে আমরা এখন যদি সমাজটাকে সুন্দর করে দিয়ে যেতে না পারি, তাহলে তারা তো কলুষিত হবে, তারা বকে যাবে, তারা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো তাদের ভবিষ্যৎটা একটা সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্যই আমার এই আসা যাওয়াটা, আমার এই পরিশ্রম, এই কষ্টটা করা। তো যাই হোক, আপনাদের যারা আসছেন এর সাথে যদি কেউ 2-1 জড়িত থেকেও থাকে, আমি মনে করি সে আন্তরিক ভাবে চান যে এইটা থেকে আমি দূরে সরে আসি, এই পাড়াটা এইটা মুক্ত থাক। আর আপনার যদি একান্তই প্রোগ্রামেও যদি খান, আমার মনে হয় নিজের অন্তত বাচ্চা কাচ্চা থেকে দূরে খাবে, যদি একান্ত খাওয়াই লাগে। এবং কেউ যেন বুঝতে না পারে, দেখতে না পারে। একটু চিন্তা করে দেখেন, শিশুরা কিন্তু বড়দেরকে দেখে শেখে। যে অনেক ছেলে পেলে কি বড়রা সিগারেট খাচ্ছে, ওরা দেখে সিংটা আঙুল লাগায় টানে, এখান থেকে আগে এরকম ছিল। তার মানে কি দেখে দেখে আরেকজনের দেখছে, সে একটু স্টাইল করার চেষ্টা করে। আপনি যখন প্রকাশ্য এটা করবেন, তখন আপনার সন্তানটা চাবে যে আমার বাবা স্টাইল করতেছে, আমি একটু স্টাইল করি। তো এই কারণে যারা একেবারে জড়িত তারা একটু ধীরে ধীরে গোপনের দিকে যাবেন, যেহেতু আপনাদের ধর্মে এটা হালাল আছে, কিন্তু প্রকাশ্য করবেন না। এবং বাচ্চাদের থেকে অবশ্যই মুক্ত থাকবেন, তাদেরকে দূরে রাখবেন, তারা যেন বোঝে যে আমার বাবা এগুলা খায় না, এগুলো সহ্য করে না। এই সন্তানটা আপনার ভবিষ্যৎ। এ যদি ভালো মানুষ হয়, যে এক্সাম্পল দিল যে একজন বিদেশ থেকে আলোকিত করবে, এইরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যে পাড়াটাই আলোকিত করবে, তার মানে সেটা ভালো জায়গায় গেছে। আপনারা যদি চান আপনার সন্তানটা একটা ভালো জায়গায় যাক, অবশ্যই আপনাকে তাকে এগুলো থেকে মুক্ত রাখতে হবে। কেননা মাদক মানুষের বিকৃতি ঘটায়, চিন্তা ভাবনার বিকৃতি ঘটায়,
এবং দ্রুত ভুল সিদ্ধান্ত নেওয়ার অন্যতম একটা মাধ্যম। মদ্যপ অবস্থায় যে যা বলবে সে সেইটাতে হ্যাঁ হ্যাঁ যে হুজুর ইয়েস হুজুর এরকম বলতে থাকে, এবং যার ফলে দেখবে আমি বিশেষ করে ছোটবেলায় তো সিনেমা টিনেমা খুব দেখতাম, ওগুলোতে দেখেছি যে কারো থেকে কিছু নিলে পারলে ওকে মদের নেশায় ফেলায় দিত অথবা নারীর নেশায় ফেলায় দিয়ে তারপর সেটা হাসিল করত। তাতে করে বোঝা যায় যে আসলে হাসিল করা এটা অন্যতম একটা মাধ্যম। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক রাত পর্যন্ত সময় দিলেন, শ্রম দিলেন। আজকের এই আলোচনা সভাটা যেন সফলতা অর্জন করে, আর এই সফলতা অর্জন করার মূল হাতিয়ার কিন্তু আপনাদের হাতে, আপনাদের মানসিকতা। হাতিয়ারটা হলো আপনাদের মানসিকতা। 2 দিনের লস হলে হোক, কিন্তু ভবিষ্যতে আজীবনের জন্য একটা লাভজনক কিছু করে যান, এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের গ্রামের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বলেন স্যারকে, সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের মাঝে সমাপনী বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি পল্লী চিকিৎসক জনাব ডাক্তার মাহবুবুর রহমান ভাইকে। ধন্যবাদ মাসুদকে। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে আমাদের এই সভাটাকে মানে আসলে এমন একটা পর্যায়ে ছিল যে আমাদের উপস্থিতি খুবই কম ছিল। আমাদের শ্রদ্ধেয় স্যার এসে এই সবার আসলে প্রাণে পরিণত করে দিচ্ছেন। এই জন্য আমি তার কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আসার জন্য, এবং আমার এই সভাটা সফলতার যে মুখ দেখবে উনি না আসলে আসলে আমাদের একটা অপূরণীয় একটা জায়গা থেকে যেত। যাই হোক, আমি লুইস যে একটা কথা বললো যে কে মারা গেছে, এখানে মদ্য খায়া গোপাল মন্ডল, গণেশ, আমরা এই নামগুলা খুব সহজে বলতে পারি। পঞ্চম, রবিন, জাম্বু, খুব কম বয়সে রওশেন, কিন্তু খুবই কম বয়সে একের মদ্য পান করেই মারা গেল। আমরা তো এখানেই বড় হয়েছি, এই বাতাসে বড় হয়েছি, আমরা সব জানি যে এই পাড়াটা এখন ধ্বংসের দ্বার প্রান্তে। এখানে ইন্ডিয়াতে মুসলমানদেরকে পিটায়া মারতেছে, অত্যাচার করতেছে, আর তোমরা যারা উপজাতি আছো কত সুখে। কেউ মারছে কোনোদিন? বলতে পারবে কেউ? বলতে পারবে যে কোনো মুসলমান নির্যাতন করছে? তাহলে আমরা চাচ্ছি তোমরা প্রতিষ্ঠিত হও, যার জন্য আজকের এই আলোচনার আয়োজন। এখানে আর সময় নেব না, আমি অনুষ্ঠানটা শেষ করে দেব, কারণ এটা এখন হচ্ছে একটা কাজের মৌসুম চলতেছে। তারপরেও সবাই যে এই সময়টা দিলেন, এই আজকের এই আলোচনা, এই অনুষ্ঠানটা যে সফল করলেন, এজন্য আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আর কথা না বাড়িয়ে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবং পরবর্তী আমরা আজ থেকে একটা শপথ নেব, যারা, আমি তো প্রথমেই বললাম, যারা খাচ্ছে তারা খাবো না, যারা তৈরি করতেছি তৈরি করবো না, ব্যবসার সাথে জড়িত থাকবো না। যদি সেখানে কেউ বাধ্য করে, আমি নাম্বার দিলাম, আর আমার নাম্বার আমি মনে করি সবার কাছে আছে, খুব গোপনে আমাকে জানাবেন, আমরা তার ব্যবস্থা, তার অ্যাকশন নেব। কে বাধাগ্রস্ত করে তার অ্যাকশনের জন্য আমরা আছি। আমরা একসাথে চলি। এখানে আমরা হেঁটে যেতে পারতাম, আমরা কিন্তু তা করিনি। আমাদের স্যারও বললেন যে আসলে এটা কোনো সমাধান না। আমরা এই সমাধানে না গিয়ে, আমরা অনেক আলোচনা হলো, শিক্ষামূলক আলোচনা হলো, জানার মতো আলোচনা হলো, এগুলো কাজে লাগিয়ে আমরা সামনে চলবো। কেউ কোনো বাধাগ্রস্ত করলে, বাধ্য করালে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা সেটা দেখব। আমরা দেখবো 3বার বললাম, দেখবো ইনশাল্লাহ। ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা আছি। যাই হোক, কাজের দিন। আমি এখন এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আর সবাইকে শুভেচ্ছা। আমি এখানে সমাপনী ঘোষণা করছি।